সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব লেনিন এবং বলশেভিক বিপ্লব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লেনিনের নাম শুনে থাকবে, কিন্তু তোমরা এটা কি জানো, লেনিন কিন্তু তার ছদ্মনাম। তৎকালীন যে জার সরকার ছিল, অর্থাৎ জার শাসকদের রোষানল থেকে বাঁচার জন্য তিনি এই ছদ্মনাম নিয়েছিলেন। লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তো রুশ বিপ্লবের সাথে লেনিনের নাম ওতপ্রোতভাবে জড়িত, কেননা তিনি ছিলেন রুশ বিপ্লবের পরিকল্পনাকারী, একজন সংগঠক, রূপকার। এমনকি রুশ বিপ্লবের পরবর্তী সময়ে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিচালনা, এই সব কিছুরই লেনিন ছিলেন প্রধান। তো ভ্লাদিমির ইলিচ 1870 খ্রিস্টাব্দে তিনি রাশিয়ার উলিয়ানোভস্কি শহরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিল একজন স্কুল শিক্ষক, স্কুল পরিদর্শক। তো ছাত্র থাকাকালীন সময়ে তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। অত্যন্ত কৃতিত্বের সাথে তিনি স্কুল জীবন সমাপ্ত করেন এবং এরপর তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। লেনিনরা 6 ভাই বোন ছিল, কিন্তু লেনিনের উপর তার বড় ভাই আলেকজান্ডারের প্রভাব ছিল সবচেয়ে বেশি। তার বড় ভাই আলেকজান্ডার তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। লেনিনের যখন 17 বছর বয়স, তখন যার তৃতীয় আলেকজান্ডারকে হত্যার গোপন ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে 1887 খ্রিস্টাব্দে তার ভাইকে অর্থাৎ আলেকজান্ডারকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো বড় ভাইয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে অনেক আঘাত পান এবং তখন থেকেই লেনিন তিনি স্থির করেন যে তিনি বিপ্লবী আন্দোলনে যুক্ত হবেন। এদিকে রাজদ্রোহীর ছোট ভাই হওয়ার কারণে তাকে কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তো পরবর্তী সময়ে তিনি আবার কাজান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছিলেন, কিন্তু তার কিছুদিন পরেই তিনি আবার ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আবারও বহিষ্কার করা হয় এবং এবারে তাকে 1 বছরের জন্য একটি গ্রামে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তো নির্বাসন শেষ করে তিনি আবার যখন ফিরে আসেন কাজান শহরে ফিরে আসার পর তিনি সেই সময় কাজান শহরে একটা সংগঠন ছিল বিপ্লবী পাঠচক্র, সেই বিপ্লবী পাঠচক্রে তিনি যুক্ত হয়ে পড়েন এবং এই সংগঠনের একজন সদস্য হন। তো এই বিপ্লবী পাঠচক্রের যে সদস্যরা ছিল তারা মার্ক্সবাদের চর্চা করত। তো এই পাঠচক্রের সাথে যুক্ত হয়ে
তিনি মার্ক্সবাদী আদর্শের সাথে গভীরভাবে পরিচিত হন। তো এরই মধ্যে তিনি বহিরাগত পরীক্ষার্থী হিসেবে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন। তো লেনিন আইন পাশ করার পর 1892 খ্রিস্টাব্দে আইন পেশায় তিনি যুক্ত হন এবং ক্রমে তিনি সেই সময় রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। আইন ব্যবসার প্রতি তার এতটা আগ্রহ ছিল না। তো এই অবস্থায় তিনি লিবারেশন অব লেবার গ্রুপ এর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি সুইজারল্যান্ডে চলে যান। সুইজারল্যান্ড থেকে ফিরে এসে অর্থাৎ 1896 খ্রিস্টাব্দে তিনি রাশিয়ায় ফিরে আসেন এবং এসে তিনি একটি সংগ্রাম সংঘ এই নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। এই সংগ্রাম সংঘের মূল উদ্দেশ্যই ছিল যে শ্রমিক শ্রেণীর শোষণকে রোধ করা, অর্থাৎ শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য তিনি এই সংগঠন গড়ে তোলেন এবং এই ক্ষেত্রে তিনি সেন্ট পিটার্সবার্গ শহরের যে মার্ক্সবাদী যে চক্রগুলো ছিল সেই চক্রগুলোকে একত্রিত করেই তিনি এই সংগঠনটি দাঁড় করিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সমাজতান্ত্রিক যে দল অর্থাৎ কমিউনিস্ট পার্টির যে ভিত্তি ছিল সেই ভিত্তি ছিল সংগ্রাম সংঘ। অর্থাৎ 1896 সালে তিনি মার্ক্সবাদী চক্রগুলোকে একত্র করে যে সংগ্রাম সংঘ গড়ে তুলেছিলেন তার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে তিনি কমিউনিস্ট পার্টির সৃষ্টি করেছিলেন। তো 1897 খ্রিস্টাব্দে তাকে আবারও 3 বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় এবং এবার তাকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়। তো এই নির্বাসনে যখন তিনি ছিলেন সেই সময়ে তিনি অনেক গ্রন্থ রচনা করেন এবং এই সময়ে তিনি অনেক প্রবন্ধ রচনা করেছিলেন। তো তার সাজা শেষ হওয়ার পর অর্থাৎ নির্বাসন শেষ হলে 1900 খ্রিস্টাব্দে তিনি ফিরে আসেন, মুক্তি পান এবং মুক্তি পেয়ে তিনি আবার জেনেভায় চলে যান। জেনেভায় থাকাকালীন তিনি সেখানকার যে লিবারেশন অব পার্টি ছিল সেই পার্টির সহায়তায় ইস্কারা নামক একটি পত্রিকা তিনি প্রকাশ করেন। পরবর্তী সময়ে এই পত্রিকাটি সোশ্যাল ডেমোক্রেটিক যে লেবার পার্টি সেই লেবার পার্টির মুখপাত্রে পরিণত হয়েছিল। এই সময় তিনি অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন এবং সেই গ্রন্থে জারতন্ত্রের উচ্ছেদ করার জন্য একটি বিপ্লবী সেনাবাহিনী গঠন করার যুক্তি তিনি তুলে ধরেছিলেন। 1903 সালে লন্ডনে ডেমোক্রেটিক লেবার পার্টির যে সম্মেলন সেই সম্মেলনে পার্টির যে পরবর্তী নীতি নির্ধারণী সেই নীতি নির্ধারণীর কারণে সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির মধ্যে মতভেদ তৈরি হয় এবং দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে।
তো সংখ্যাগরিষ্ঠ যারা তাদেরকে বলা হচ্ছিল বলশেভিক, এবং এই যে উপদল, এই উপদলের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন, এবং বলশেভিক নামে তারা বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তো একটু একটু করে এই সময় রাশিয়ায় যখন রুশ বিপ্লব গড়ে উঠছিল, সেই সময়ে একটি ঘটনা বিপ্লবকে দ্রুত সমগ্র রাশিয়ায় ছড়িয়ে পড়েছিল বা ছড়িয়ে দিয়েছিল। সেটা ছিল যে 1905 সালের 9 জানুয়ারি, সেই সময় শ্রমিকরা তাদের যে পরিবার পরিজন নিয়ে, অথবা বন্ধ কারখানার হাজার হাজার শ্রমিকরা তাদের পরিবার পরিজন সহ রাশিয়ার জার সরকারের যে শীতকালীন প্রাসাদ ছিল সেন্ট পিটার্সবার্গে, সেখানে তারা জড়ো হয়েছিল। তো এই সময় জার সরকারের যে সেনাবাহিনী ছিল, তারা মানে প্রহরীরা তখন এই নিরস্ত্র শ্রমিকদের উপরে নির্বিচারে বা নির্মমভাবে গুলি চালায়। এর ফলে প্রায় 1000-এর মতো শ্রমিক এতে মারা যায়, চারদিকে রক্তের স্রোত বয়ে যায়। তো এই যে পৈশাচিক ঘটনা, এই ঘটনার ফলে সমগ্র রাশিয়া জুড়ে বিক্ষোভ আর ক্রোধের ঢেউ ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ায় তখন ধর্মঘট শুরু হয়, এবং এই ধর্মঘট শুরু হওয়ার পর লেনিন দীর্ঘদিন পর তিনি রাশিয়ায় ফিরে আসেন, এবং ফিরে এসে তিনি এই ধর্মঘটে যোগ দেন। শ্রমিকরা যখন তাদের লড়াই চালিয়ে যাচ্ছিল, সেই সময় জার সরকারের যে সেনাবাহিনী ছিল, তারা প্রকাশ্যে গুলি চালাতে থাকে, এবং এর ফলে শত শত মানুষকে হত্যা করা হলো। এই সময়ে পরিস্থিতি নাজুক দেখে লেনিন তখন ফিনল্যান্ডে আশ্রয় নেন, এবং সেখানে গিয়ে তিনি ছদ্মবেশে একজন কৃষকের মতো, অর্থাৎ কৃষকের ছদ্মবেশে ফিনল্যান্ডে তিনি জীবনযাপন করতে লাগলেন। কিন্তু তিনি সার্বক্ষণিক দেশের সাথে যোগাযোগ রাখতেন, এবং তার চিন্তা চেতনা ছিল কিভাবে রাশিয়ায় এই শ্রেণী বৈষম্য, সেই শ্রেণী বৈষম্য অবসান ঘটিয়ে কিভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তিনি সেই চিন্তাই, মানে সেই রাস্তাই তিনি খুঁজতেন। এদিকে এই 1905 সালের ঘটনার পরে বলশেভিক দলের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। তো ইতিমধ্যে 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রমিক শ্রেণীর দৈনিক পত্রিকা প্রাবদা। তো এই পত্রিকাটি সম্পাদনায় ছিলেন লেনিন এবং স্টেলিন, অর্থাৎ লেনিন এবং স্টেলিনের যুগ্ম সম্পাদনায় শ্রমিক শ্রেণীর জন্য প্রাবদা পত্রিকাটি প্রকাশিত হয়। তো এই পত্রিকাটি বলশেভিক বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, এবং তৎকালীন রাশিয়ার যে জার সরকার, সেই জার সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো বলশেভিকরা এই
যুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা করে এবং লেনিন এই যুদ্ধের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হবার আহ্বান জানান। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু হয় এবং ধ্বংসযজ্ঞ চারপাশে হয়। ফলে জার সরকারের যে দুর্বলতা, সেই দুর্বলতা প্রকাশ পায় এবং যুদ্ধের বিরোধিতা করে বলশেভিক দলের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেতে থাকে। এরই মধ্যে 1917 সালের 3রা মার্চ জার সরকারের বিরুদ্ধে এক বিদ্রোহ সৃষ্টি হয়। এই সময় বলশেভিক দলের ডাকে পেট্রোগ্রাড শহরের এক শ্রমিক ধর্মঘট পালিত হয় এবং এই ধর্মঘটে পেট্রোগ্রাড শহরের 49টি কারখানায় এতে অংশগ্রহণ করে, অর্থাৎ ধর্মঘটে অংশ নিয়েছিল এবং 22,000 শ্রমিক এই ধর্মঘটে অংশ নেয়। এই শ্রমিকদের সাথে সাধারণ জনগণও ধর্মঘটে সামিল হয়। জার সরকার তখন এই বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনী পাঠায়, কিন্তু সেনাবাহিনী এই বিদ্রোহ দমন না করে বরং যে বিদ্রোহী যারা ছিল তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। এর ফলে পেট্রোগ্রাড শহর, অর্থাৎ পেট্রোগ্রাড শহরে জার সরকার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাশিয়া এই সময় দ্রুত বিপ্লবের দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় লেনিন দেশে ফিরে আসেন এবং 1917 খ্রিস্টাব্দের 3রা এপ্রিল তার বিখ্যাত যে এপ্রিল থিসিস সেটা ঘোষণা করেন। এই এপ্রিল থিসিসে তিনি বলেন যে ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণীর জয় হয়েছে, তাতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন যে বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক বিপ্লব একসাথে চলতে থাকবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। এপ্রিল থিসিসে আরো বলা হয়েছিল যে শ্রমিকদের স্বার্থে এখনই ক্ষমতা দখল করতে হবে। এপ্রিল থিসিসের আরো বিষয়বস্তু ছিল যে বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকার জার্মানির বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তা হলো সাম্রাজ্যবাদী যুদ্ধ। এই যুদ্ধে তারা কেউ সহযোগিতা করবে না। লেনিন রুশ সেনাদল এবং যে শ্রমিকদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ বা সাহায্য না করার জন্য আহ্বান জানান। এমনকি সৈন্যদলকে সতর্ক করে লেনিন বলেন, সোভিয়েত সরকারের নির্দেশ অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। তো এই ছিল লেনিনের এপ্রিল থিসিসের ঘোষণা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু যে সমাজতান্ত্রিক যে মতবাদ, সেই সমাজতান্ত্রিক মতবাদ সম্পর্কে একটু জানব। সমাজতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সব জনসাধারণ
ভূমি ও অন্যান্য উৎপাদনশীল সম্পত্তির মালিক থাকবে। অর্থাৎ রাষ্ট্রের ভূমি এবং উৎপাদনশীল যে সম্পত্তি তার মালিক হবে রাষ্ট্রের সর্বসাধারণ অর্থাৎ সব জনগণ, এবং তাদের পক্ষ থেকে রাষ্ট্রই সেসব সম্পত্তি পরিচালনা করবে। তো উৎপাদন ও বিনিময় মাধ্যমগুলোর সমষ্টিগত মালিকানা এবং নিয়ন্ত্রণই সমাজতন্ত্রের মূল কথা। তো সমাজতন্ত্রের মূল কথা হলো যে উৎপাদন এবং বিনিময় যে মাধ্যমগুলো আছে তার সমষ্টিগত মালিকানা এবং নিয়ন্ত্রণ। তো সমাজতন্ত্র সম্পর্কে দার্শনিক লুইস ব্লাঙ্ক তিনি যে উক্তি করেছেন সেই উক্তি সমাজতন্ত্রের মূল কথা। তো সেই উক্তিটি কি ছিল, যে তিনি বলেছেন একজন লোক তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সে তার প্রয়োজন অনুযায়ী পাবে। তো লুইস ব্লাঙ্ক বলেছেন অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে পাবে। তো অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করাই সাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সমাজতন্ত্রের উদ্ভব। তো বলশেভিক বিপ্লব ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। রাশিয়ার যে অর্থনৈতিক দুরবস্থা সেই দুরবস্থার অবসান ঘটিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যে অবহেলিত জনগণের উন্নত জীবনমান নিশ্চিত করা সমাজতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য। শিল্প বিপ্লবের ফলে দেশে দেশে জাতীয় সম্পদ বৃদ্ধি পায়, ফলে পুঁজিপতি শ্রেণীর সৃষ্টি হয় এবং সমাজে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। অর্থাৎ হচ্ছে যে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতেই পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। ফলে শ্রমিকরা তাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়। শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু এর বিনিময়ে তারা আসলে দুঃখ দুর্দশায় দিনপাত করে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে উন্নত জীবনে বা উন্নত আবাসস্থল তারা পায় না। এমনকি কারখানার যে কাজের পরিবেশ সেটাও ছিল অস্বাস্থ্যকর। অর্থাৎ শ্রমিকরা একদিকে তারা ন্যায্য যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয়, অন্যদিকে তারা যে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে এবং তাদের যে কর্মঘণ্টা সেটাও অনেক বেশি। তো এই যে অবস্থা, এই অবস্থায় সমাজতন্ত্র সাম্যবাদ এবং সমতা নিয়ে উপস্থিত হয়। তো সমাজতন্ত্র অর্থ হলো যে গণতন্ত্রের ভিত্তিতে স্থাপিত সমাজ এবং সেই সমাজ কর্তৃক উৎপাদন নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে আয় বন্টন ব্যবস্থা। অর্থাৎ সমাজতন্ত্র হলো গণতন্ত্রের ভিত্তিতে স্থাপিত সমাজ, গণতন্ত্রের ভিত্তিতে স্থাপিত সমাজ কর্তৃক উৎপাদন নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু
আয় বন্টন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি সমাজতন্ত্রের মতবাদের যে বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে হচ্ছে প্রথমত যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সামাজিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ সমাজতন্ত্রে ব্যক্তি স্বার্থের উপরে সামাজিক স্বার্থকে স্থান দেওয়া হয়েছে এবং সমাজতন্ত্রে পুঁজিবাদের বিলোপ সাধন করা হয়। সকল ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠা করা এবং ব্যক্তি মালিকানার উচ্ছেদ সাধন, উৎপাদন ব্যবস্থা দ্রুত রাষ্ট্রীয়করণ করা এবং সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। তো এগুলোই হচ্ছে যে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, সমাজতন্ত্র মতবাদের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম লেনিন এবং বলশেভিক বিপ্লব সম্পর্কে। তো আগামী ক্লাসে আমরা বলশেভিক বিপ্লবের যে ঘটনাবলী ছিল সেই ঘটনাবলী সম্পর্কে জানব এবং বলশেভিক বিপ্লবের যে ফলাফল বা প্রভাব সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং তোমরা পড়াশোনার মধ্যে থাকবে। তোমরা জানো যে খুব শীঘ্রই সিটি পরীক্ষা শুরু হবে। তো সিটি পরীক্ষার প্রিপারেশন তোমরা ভালো করে নিবে এবং আশা করি সিটি পরীক্ষায় তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তো সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো।